হে 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 আহা হা লা 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 লা। এই গৌরী, শুনছো তুমি? ধীর কণ্ঠে ডাক ফের পড়তে ভাবনা কেটে গেল, না চাই তো ফের জবাব দিয়ে ফেললো কৌরি। একটু কথা বলতে ইচ্ছে করে না আমার সাথে, তাই না? উত্তর দিল না কৌরি, কারণ মন যা বলছে মুখে তা বিপরীত উত্তর দিতে হবে। মিথ্যাও মুখ দিয়ে সহজে বের হবে না, তাই বরাবরের মতো নিশ্চুপ রইল। নিবান ফের বলল, আচ্ছা গৌরী, আমার যদি হঠাৎ কিছু হয়ে যায়, ধরো হঠাৎই আমি বরাবরের মতো দূরে চলে গেলাম, তোমার থেকে খুব দূরে, যেখানে গেলে কেউ আর কখনো ফেরে না। আচ্ছা গৌরী, আমার অবর্তমানে তুমি কি একটু কষ্ট পাবে আমার জন্য? আমি নেই, কখনো মন খারাপ হবে তোমার? বুঝে থাকা চোখ জোড়া টেনে আরো গভীরভাবে টেনে বুঝে নিল কৌরি, ফের মৃদু ছড়ে আওড়ালো, এগুলো কি বলছেন আপনি? কথাটা শোনা হলো না নিবানের। তার আগেই তার পিয়ে নক করলো দরজায়। মনোযোগ ছিন্ন হলো নিবানের। মনে পড়লো একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য একটু পরে বের হতে হবে তাকে, সেজন্য ডাকতে এসেছে মৃদুল। মৃদুলকে ফাইলপত্র নিয়ে বের হয়ে গাড়িতে বসতে বলে পাঠিয়ে দিল। ফের ফোনটা কানে তুললো সে, তার আগে দেখে নিল সংযোগ আছে কিনা। আছে দেখে মৃদু হেসে ফোনটা কানে নিল, ফের অমায়িক কণ্ঠে বলল, তোমাকে খুব বেশি ডিস্টার্ব করলাম, সেই ডিস্টার্বের বিনিময়ে যে স্বস্তি শান্তিটুকু দিলে আমাকে, তার জন্য নিভানের ভালোবাসা গচ্ছিত রইল তোমার জন্য। যদি সুস্থ থাকি তবে সন্ধ্যায় দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। মনে মনে কৌরি বলল, আপনি সর্বদা সুস্থ থাকেন। শব্দগুলো বলল, মুখে চুপ থাকলো কৌরি। আল্লাহ হাফেজ বলে মনে মনে বিদায় জানানো হবে। আজকে নিবান যেন নাছর বান্দা, মায়াময় কণ্ঠে বলল, এই গৌরী, আল্লাহ হাফেজ বলবে না? ঘন নিঃশ্বাস ফেললো কৌরি। নিঃশ্বাসের শব্দ উপাস থেকে নিবানও শুনল। নিবানের মায়াময় কণ্ঠের বশীভূত হলো কৌরি। কৌরি মৃদু সুরে বলল, আল্লাহ হাফেজ। নিজে ফোন কেটে দিল সে। ওপাশ থেকে মৃদু হেসে ফোনের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ফোন প্যান্টের পকেটে ঢোকালো নিবান। ফের দ্রুত ক্যাবিন ত্যাগ করে নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো। গায়ের পরিহিত সাদা শার্টটার দিকে আবারও তাকালো ইভান। রক্তের ছুপ ছুপ দাগে ছেয়ে আছে শার্টটা। এই অবস্থায় কিভাবে সে বাড়ির ভিতরে যাবে বুঝে উঠতে পারলো না। বাড়ির ভিতরে ঢুকতেই তো মা চাচিদের প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, আর প্রশ্নের উত্তর দিতে গেলে তো এই দুপুরবেলা একটা হনস্থল কাণ্ড ঘটবে। তবুও তো যেতে হবে। তবে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে ওনার প্রশ্নের সম্মুখীন হবে কি করে সে? কি করে বলবে তার আদরের ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বেডে পড়ে আছে? শুধু যে হসপিটালের বেডে পড়ে আছে এমনটা তো নয়, গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়ে আইসিইউতে নির্জীব হয়ে শুয়ে আছে। গাড়ির সিটে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুঝলো ইভান। মুহূর্তে বেসে উঠল সেই বিধ্বস্ত অ্যাক্সিডেন্টের দোমরে মুচড়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে থাকা গাড়িটা। মুহূর্তেই পথচারীরা হৈ হৈ করে উঠল। ওই বুঝি সচেতন রাস্তা পারাপার করতে গিয়ে মা সহ বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে গাড়ির লোকটা বুঝি মরল। ব্যস্ত শহরে রাস্তার পথচারীর মধ্যে সেও একজন ছিল। তবে কল্পনাতেও আসেনি মারাত্মক অ্যাক্সিডেন্ট মরতে বসা মানুষটা তার আপনজন হবে। সকল পথচারীর মতো সেও অ্যাক্সিডেন্টের কথা শুনে এগিয়ে গিয়ে গাড়িটা নজরে পড়তে বুকটা ঝড়ের মতো কেঁপে উঠেছিল তার। নজর যেন কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না গাড়িটা তার আপনজনের, আর ভিতরের আহত মানুষটা তার আত্মার একাংশ। মানুষটা আঘাত পেলে তারও ব্যথা লাগে, কষ্ট অনুভব হয়। মুহূর্তে পাথরে বনে যাওয়া হাতগুলো কিভাবে যে টেনে হিচড়ে গাড়ির সিটে রক্তাক্ত এলিয়ে থাকা মানুষটাকে বুকে জড়িয়ে ধরেছিল সেটা শুধু ইভান জানে। তারপর সর্বসাহায্যে হসপিটালে পৌঁছে কাকে কিভাবে জানাবে ভেবে উঠতে পারছিল না। নিবান শুধু একটা নাম নয়, ওই নামের মানুষটা নিজের আপনজনদের মধ্যে আবেগ, ভালোবাসা আর অনেকের দুর্বলতার স্থান। ওই মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে, অসুস্থ হয়ে হসপিটালের বিছানায় শুয়ে। সবাই মোর্চা পড়বে। তার অসুস্থতার কথা শুনে তার প্রতি যত্নশীল মানুষগুলো অসুস্থ হয়ে পড়তে পারে, এটাও ধারণা আছে ইভানের, বিশেষ করে বাবা মা, নানুমা। তাই দুপুর 11টার দিকের ঘটনা এখন দুপুর 3টে। এখনো কাউকে জানাতে সাহস পায়নি ইভান, শুধু ছোট চাচুকে জানিয়েছিল। আপাতত তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে
তিনি এখন হসপিটালে অবস্থান করছেন। সহজ সরল মানুষটাও আপনজনের এমন অবস্থায় ভারাক্রান্ত হয়ে পড়েছেন। দীর্ঘশ্বাস ছাড়ল ইভান। পরিস্থিতির সম্মুখীন তো তাকে হতেই হবে। ছোট চাচুর গাড়িটা নিয়ে এসেছে সে। গাড়ি থেকে বের হলো ইভান। আজকের দুপুরের চারপাশটা কেমন নিস্তব্ধ। আশেপাশে তাকিয়ে মেন দরজায় গিয়ে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেও সময় নিল সে। কেমন যেন সাহসে কুলোচ্ছে না। এলোমেলো শ্বাস ফেলে কলিং বেলের চাপতেই মুহূর্তে দরজা খোলার শব্দ পেল ইভান। কিছুটা আশ্চর্য হলো। সময় না নিল মিনিট সময় পার হয়ে অন্য সময় দরজা খুলতে। আর আজ সময় নিল না। মনে হলো দরজার পাশে কেউ উৎ পেতে বসেছিল দরজা খোলার জন্য। তবে কি দাদাভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা জেনে গেছে বাড়ির সবাই? ও আল্লাহ, ও ইভান বাবা, তোমার কি হয়েছে? তোমার গায়ে রক্ত মাখামাখি কেন? কি হয়েছে তোমার? রানীর চিল্লানোতে মুহূর্তে যেন দোতলা বাড়িটা ঘম ঘম করে উঠল। নিহারিকা বেগম টেবিলে খাবার গোছাচ্ছিলেন। রানীকে এমন হাহাকার করতে শুনে সব ফেলে দৌড়ে এলেন। সাথে সান্তানা রহমানও পিছু নিলেন। ততক্ষণে ইভান ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। ইভানকে দেখে আটকে উঠলেন নিহারিকা বেগম। দ্রুত কাছে এসে গায়ে হাত দিয়ে ইভানকে পরখ করতে করতে আতঙ্কিত কণ্ঠে বললেন, কি হয়েছে তোর? এত রক্তে মাখামাখি কেন তুই? ফের ইভানের ঘাড়, কাঁধ, মাথায় চুলগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে সান্ত্বনা রহমানকে উদ্দেশ্য করে বলতে থাকলেন, দেখছিস ছোট, তোকে সকাল থেকে বলছিলাম না আমার বুকটা কেমন করছে, কি যেন খারাপ হতে চলেছে। আমার কথা মিলল তো? মায়ের মন কখনো মিথ্যে বলে না, আর না ভুল জানান দেয়। তার উপর সেই দুপুর থেকে ছেলে দুটোকে ফোন দিয়েই পাচ্ছি না। আমার মনটা আরো খুদমুদ করছিল, জ্বলছিল। তুই তো বিশ্বাস করছিলি না আমার কথা, দেখেছিস? একটা বিপত্তি বাঁধিয়ে তারপর বাড়িতে এলো। আমার মন তবে ভুল বলছিল না। ইভান দুর্বল অনর নজরে মায়ের বিচলতা দেখে গেল। একেই বলে বুঝি মা, যার অন্তর সন্তানের সুখ অসুখে ভালো মন্দে বিপদ আপদে আগে টের পেয়ে যায়। উফ, সে মাকে কি করে জানাবে তার আদরের সন্তানের ভয়ঙ্কর বিপদের কথা? কই, তোর তো কোথাও কাটা ছেঁড়ানি, তবে সমস্ত শরীরে এত রক্তে মাখামাখি কেন? কার কি হয়েছে ইভান? ও ইভান, কথা বল, আমার রক্তে মাখামাখি কেন তুই? ততক্ষণে ড্রয়িং রুমে সবাই হাজির। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আতঙ্কিত নজরে ইভানকে দেখছে তন্ময়ী। পা এগোবে সে সাহস হচ্ছে না তার। এ কয়েকদিন ইভানের সাথে কাছাকাছি ঘুমানো ছাড়া বিশেষ সম্পর্ক এগোয় নিয়ে তাদের। তবে হালাল সম্পর্কের টান হোক বা ছেলেটার বারবার অনুতপ্ততা তাকে মায়ায় জড়াতে বাধ্য করেছে। একটা অদ্ভুত টান তৈরি হয়েছে। এখন ভুলও তন্ময়ী চায় না ওই ছেলেটাকে কোনো প্রকার বিপদ আপদে পড়ুক। সে ছেলেটার এত রক্তে মাখামাখি কেমন যেন ভিতর থেকে অসর অসর অনুভব হলো। বিদায় চেয়েও সামনে এগোতে পারল না। ইতিমধ্যে ফাতেমা বেগম এবং ডালিয়া বেগমও সেখানে হাজির। রানীর গলা শুনে মান্যতা মনুতা কেউ বাদ রইল না। গৌরী মান্যতার রুমে ছিল। মান্যতা আগে এসে নিচে নেমে গেল। ইভানকে এমন অবস্থা দেখে ধীর হয়ে গেল তার পা। তবে সিঁড়ির মাঝ বরাবর এসে নিহারিকা বেগমের অবিচলিত করা প্রশ্নে ইভানের বলা নির্দয় বাক্যগুলোর নিঃশব্দে থেমে গেল তার পা। নিঃশ্বাস আটকে ধক করে উঠল বুক। আমার কিচ্ছু হয়নি মা। তবে তবে কি বল? ও ইভান, আমার নিভানের কিছু হয়নি তো? প্রশ্ন করতে নিহারিকা বেগমকে শক্ত করে জড়িয়ে দিল নিজের শক্তপোক্ত বুকে। ফের বলল, শান্ত হো, দাদাভাই ঠিক হয়ে যাবে। একদম পাগলামো করবে না। তবে সুস্থ হয়ে দাদাভাই কিন্তু আমাকে বকবে। আমার নিভানের কি হয়েছে ইভান? নিহারিকা বেগমকে আরো শক্তপোক্ত করে জড়িয়ে ধরল ইভান। ফের চোখ বুজে নিঃশ্বাস ফেলে এক নাগারে বলল, দাদাভাই অ্যাক্সিডেন্ট করেছে মা। আমার নিভান ঠিক নেই, তাই না? উত্তর দিতে পারল না ইভান। গলা রোধ হয়ে এলো তার। তবে মাকে বলেও কাজ ছাড়া করল না। নিভানের অ্যাক্সিডেন্ট আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে এলো সবার। আবেগে কেঁদে ফেল মান্যতা মৌনতা। মুখে হাত চেপে ধরলেন ডালিয়া বেগম। কি সর্বনাশ, কিভাবে কি হলো? বলে মুখেও আওড়ালেন। বিচলিত হলো বিদ্যা আমেনা বেগম। সান্ত্বনা রহমান তো হাত পা নাড়ানোর শক্তি পেলেন না। সকালবেলা সুস্থ সাবলীল ছেলেটাকে উনি খাবার বেড়ে খাওয়ালেন। এখন বলতে সেই ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। হঠাৎই কথাটা যেন বিশ্বাস হলো না। ভুল শুনেছেন বলে মনে হলো। তারপর নিহারিকা বেগমের পাগলামি করা দেখে হুঁশ ফিরল যেন ওনার। ও ইভান, আমার বাচ্চাটা ঠিক নেই বল? আমার বাচ্চাটা আমার আগে ছেড়ে চলে যাবে না তো আমাকে ওর বাবার কাছে? বড় বৌমা, এগুলো কি বলতে শুরু করলে তুমি? ধমকে উঠলেন ফাতেমা এবং তাতে এবার কেঁদে ফেলেন নিহারিকা বেগম।
ইভানকে জড়িয়ে হাওমাও করে উঠলেন। ফের শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, ওর আমার উপর অনেক অভিযোগ, খুব অভিমান মা। আপনি জানেন না, আমার বাচ্চাটা প্রকাশ করতে চায় না বলে, কিন্তু আমি মা, আমি ওর মনের কথা জানি। ওর আমার উপর খুব অভিমান, খুব অভিযোগ। ও ওর বাবাকে খুব ভালোবাসতো। আমি জানি ও আমার উপর অভিমান করে ওর বাবার কাছে গিয়ে শান্তিতে থাকতে চায়, একটু স্বস্তি আর শান্তিতে থাকতে চায়। গলা ছেড়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে ফের বললেন, আল্লাহ, আমার প্রাণটা নিয়ে তুমি আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। আমার আয়ু কেটে তাকে যুগ যুগ বাঁচিয়ে রাখো। ফের ইভানকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে বললেন, এই ইভান, আমাকে নিয়ে চল না আমার বাচ্চাটার কাছে। সে যে পা থেমে গেছে কোরে তার সচল অনুভব হলো না তার। নিষ্পলক স্তব্ধ নজরে শুধু ড্রয়িং রুমে চলা ঘটনাগুলো দেখে চলেছে সে। কানে শুনছে সব, তবে কি শুনছে? সব যেন তালগুল পাকিয়ে মস্তিষ্কে বিচরণ করছে। বাজে অদ্ভুত একটা ধকধক অনুভূতিতে তোলপাড় করছে হৃদস্পন্দন। বাবা মারা গিয়েছিল সেদিন, ঠিক একই অনুভূতিতে কেঁপেছিল বুকের ভিতর বাহির। কি এসব ভাবছে সে? মানুষটা মরতে যাবে কেন? তবে হয়তো তার এটা খেয়াল নেই, মানুষ মরণশীল। সে পিড়ি অনুযায়ী এসেছে বলে পিড়ি অনুযায়ী চলে যাবে, এমনটা নিয়ম সৃষ্টিকর্তা করেননি। যার যখন সৃষ্টিকর্তার থেকে ডাক আসবে তখন তাকে চলে যেতে হবে, এটা অতি বাস্তবিক সত্যি কথা। গভীর রাতে প্রহরের ন্যায় এ মধ্যে দুপুরও বাড়িটা শুনশান বিরাজ করছে, নিস্তব্ধ নীরব। মানুষের অভাবে খা খা করছেও বইকি। এত বড় বাড়িটার কোথাও কেউ নেই যেন, অথচ বাড়িতে কম মানুষও নয়। অসুস্থ জায়েদ সাহেব নিয়ম অনুযায়ী দুপুরে খাবার খেয়ে একটা ভাত ঘুম দেন। আজও তার অন্যত্র হয়নি, দুপুরে খেয়ে ঘুমিয়েছে, যার কারণে বাড়িতে এত বড় একটা দুর্ঘটনার ঘটনায় সবাই যে মূর্ছা পড়েছে এটা তিনি জানেনও না। নাফিমও ঘুমে, জ্বর অসুস্থ দিবাও গভীর ঘুমে পড়ে আছে বিছানায়। বাড়িতে আপাতত 3 জন মানুষের আনাগোনা চলছে, তবুও সে মানুষগুলোর আনাগোনা ঘুমিয়ে থাকা মানুষগুলোর থেকেও খুব একটা পার্থক্য নেই। সে রক্তে মাখামাখি অবস্থায় আবারও বাড়ির সদস্যগুলো নিয়ে হসপিটালে ছুটতে হলো ইভানকে। বাদ গেলেন না বিদ্যা ফাতেমা বেগমও। শান্তনু রহমানও যাবার প্রস্তুতি নিতেই বাড়ির অসুস্থ মানুষগুলোর কথা ভেবে ফের রয়ে গেলেন। না হলে নিবানকে যে তিনি নাফিমের থেকে কোনো অংশ আলাদা নজরে দেখেন না, আপন সন্তানের মতোই মনে করেন। সে ছেলেটা অসুস্থ, তিনি না গিয়ে বাড়িতে থাকতে পারেন। তবে বাড়ির মানুষগুলোর কথা না ভাবলেও তো নয়, তাই বাধ্য হয়ে শাশুড়ি মায়ের কথায় তিনি রয়ে গেলেন। তবে মন ছটফটিয়ে চলেছে ওই মারাত্মক অসুস্থ ছেলেটাকে এক পলক দেখার জন্য। সোফার এক পাশে দুহাতে মাথা চেপে মনে মনে শত প্রার্থনা করে চলেছেন তিনি, যেন ছেলেটার মহা বিপদ কেটে যায়, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে। শান্তনু রহমানের অপর পাশের সোফায় বসে আছে তন্ময় আর কৌরি, দুজনে চুপচাপ। তন্ময় ক্ষণে ক্ষণে চোখ মুছল, তার কান্নার শব্দ নেই। কৌরিও নীরব, শান্তনু রহমানের মতো মাথায় দুহাত চেপে বসে আছে। নিজের ভিতরে কি চলছে সেটা শুধু সেই জানে। সকালের ফোন কলের কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছে, আর বুক ব্যথাটা জ্বলনে রূপান্বিত হচ্ছে। সে জ্বলনের বহিঃপ্রকাশ না কান্নার জলে নিভিয়ে ফেলতে পারছে, না ভিতরটাকে কোনো প্রকার স্বস্তি দিতে পারছে। তবে মনে মনে প্রার্থনা করে চলেছে মানুষটা সুস্থ সমেত তার কাছে ফিরে আসুক। হ্যাঁ, তার কাছে ফিরে আসুক। জানো কৌরি, পৃথিবীতে মানুষের বাঁচার অনেক শখ, আমারও বাঁচার অনেক ইচ্ছে শখ। তবে এই মুহূর্তে আমি আমার নিঃশ্বাসের বিনিময় হলেও ওই মানুষটা সুস্থ হয়ে ফিরে আসার প্রার্থনা করছি। আমার এই দোয়ার কারণ শুনবে না তুমি? দুহাতে চেপে মাথাটা একটুখানি তুলল করি। হরিণী বড় বড় কালো মনির শান্ত চোখ জোড়া মুহূর্তে ঝলঝল করে উঠল। চোখের কালো মনির পাশের সাদা অংশটুকুও মৃদু লাল বর্ণে ছেয়ে আছে, সেদিকে বিশেষ খেয়াল করল না তন্ময়। ফের বলতে শুনতে করলো, নিভান ভাইয়া আমার জীবনের এমন একটা সম্মান শ্রদ্ধার স্থান। আমি ওনাকে ভাইয়ের বন্ধু কম, ওনার আচার আচরণে নিজের ভাইয়ের মতো জেনেছি বেশি, পাশে পেয়েছিও সবসময় তেমনটা রূপে। উনি আমার জীবনে মা ভাইয়ের পরই এমন একটা শ্রদ্ধেয় মানুষ, যেখানে ওনার অবদান একটা একটা বলে শেষ করার নয়। নিজের বোনের মতো দায়িত্ব পালন করেছেন, যেভাবে একটা ভাই পালন করে উনি আমার প্রতি করেছেন। দাদাভাই বিদেশ থাকাকালীন আমাদের সমস্ত দায় দায়িত্ব নিজ গুণে নিপুণভাবে সামলিয়েছেন। তখন ভাবতাম দূর সম্পর্কের জন্য কেউ কিভাবে এতটা করে। সেখান থেকেই শ্রদ্ধা আরও বেড়ে গেল।
যদিও দাদা ভাইয়ের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমার আর দাদা ভাইয়ের জীবনে, অর্থাৎ আমাদের জীবনে ওনার অনেক অবদান। শুধু অর্থ দিয়ে নয়, আমাকে নিজের বোনের মতো স্নেহ করা, আমার দাদা ভাইকে বন্ধুকম নিজের ভাইয়ের মতো ভালোবাসা, মাকে মায়ের মতো সম্মান শ্রদ্ধা করা, খেয়াল রাখা, আমাদের মধ্যে যে দূর সম্পর্ক সেই সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া কে করে এই জামানায়? সত্যি আমি ওনার মতো ছেলে, বন্ধু, ভাই খুব কমই দেখেছি। আর ওরকম মানুষ বেঁচে থাকা, সুস্থ থাকা পৃথিবীতে খুব দরকার। আমার চেয়েও বেঁচে থাকা দরকার। চেনা পরিচিত মানুষগুলো মানুষটাকে কতটা সম্মান, কতটা শ্রদ্ধা করে, ভালোবাসে, অথচ তার কাছে সে মানুষটা ভালোবাসার কাঙ্গাল। আর সে মানুষটার হতে পারছে না সে। উফ, নিজের আলাদা ভাবনায় মশগুল হলো কৌরি। শান্তনা রহমান এত সময় মাথা হাত চেপে বসে থাকলো। তন্ময় কথা শুরু করতে ওর মুখে তাকে নীরবে কথাগুলো শুনে গেলেন। তন্ময় কথা শেষ করতে উঠে দুজনের মধ্যে ফাঁকা জায়গায় গিয়ে বসলেন তিনি। দুজনেই ওনার দিকে তাকালো। সেটা দেখে দুর্বল এসে তন্ময়ী মাথায় হাত রেখে বললেন, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। দেখবেন নিবান এই সুস্থ হয়ে ফিরলো বলে কথা। এত মানুষের প্রার্থনা বিফলে যেতে পারে? পারে না। মাথা নাড়ালো তন্ময়ী। শান্তনা রহমানের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, এই প্রার্থনাই তো করে চলেছি বারবার, ভাইয়া সুস্থ হয়ে দ্রুত ফিরুক। তন্ময়ী বর্ষার কাঁধ খুঁজে নিয়ে সেখানে মাথা রাখলো। কৌরিয়ে যেন বর্ষার কোল খুঁজে পেল। দ্বিধাহীন নীরবে মাথাটা এলিয়ে দিল শান্তনা রহমানের কোলে। তড়িৎ কৌরির মুখের দিকে তাকালেন তিনি। তার আগেই কৌরি মুখ লুকিয়ে নিয়েছে শান্তনা রহমানের পেটের শাড়ির ভাঁজে। চিবুকের এক পাশ আর মাথার চুলের অংশ ছাড়া নজরের আড়ালে চলে গেল সব। তবুও সেদিকে নিষ্পলক তাকিয়ে থেকে কৌরির মাথায় স্নেহের হাত রাখলেন তিনি। ইদানিং একটা বিষয় তিনি খুবই সূক্ষ্মভাবে লক্ষ্য করেছেন, যা সহজে সবার নজরে পড়ার কথা হয়নি। কৌরির প্রতি নিবানের মায়াময়, শান্ত, নরম চাহনি একদিন খেয়াল করার পরে গুরুত্ব দেননি তিনি। তবে বিয়ে বাড়ির এত মেয়েদের উজ্জ্বল সাজগোজ ছাড়িয়ে সাধারণভাবে ঘুরতে থাকা কৌরির পানে সে একই মায়াময় মুগ্ধ নজর আবদ্ধিত হওয়া বিষয়টা সাধারণ বলে মনে হয়নি ওনার। নিবান যে চরিত্রের ছেলে তার সাথে মিলিয়ে তিনি যে উত্তর পেলেন সেটাও অবিশ্বাস্য লেগেছে। বিষয়টা নিয়ে তিনি নিহারিকা বেগমের সাথে আলাপ করতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের হাজার তাল ঝামেলায় আর হয়ে ওঠেনি। কৌরির চুলের ভাঁজে আঙ্গুল বিচরণ করলেন তিনি। মুগ্ধ হয়ে ফর্সা, কান, গলা এগুলো পর্যবেক্ষণ করলেন। মেয়েটার সৌন্দর্যের কমতি নেই, যে কারো নজরে মুগ্ধতা ছড়াবে। তবে নিবান শুধু সৌন্দর্যের পাগল নয়, ও ছেলে আলাদা ধাতুর, যা দিবার বিষয়ে সহ আরও অনেক সৌন্দর্যময়ী মেয়ের বিষয়ে তিনি সহ পরিবারের সবাই ঢের টের পেয়েছেন। তবে কৌরি বিষয়টা ভাবিয়েছে ওনাকে। যদিও ছেলে মেয়ে দুটোই চাপা স্বভাবের, একজন পড়াশোনা নিয়ে যেমন ব্যস্ত, অন্যজন বিজনেস নিয়ে তার দ্বিগুণ ব্যস্ত। দুজনের কাউকে সেভাবে ফোনেও দেখা যায় না, আর না কখনো কথা বলতে শুনেছেন। বিদায় কৌরির দিক থেকে কিছু না থাকলেও নিবানের দিক থেকে কিছু একটা চলছে। তবে তাই যদি হয়, বৌমা হিসেবে কৌরি মোটেও মন্দ হবে না। শুধু ছেলেটা সুস্থ হয়ে ফিরলেই শুক্রিয়া। আজ হসপিটালে নিবানের অসুস্থতার 4 দিন চলছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট, বেঁচে ফেরার কথা নয়, তবুও বেঁচে ফিরেছে সে। হয়তো জীবন এখানে শেষ নয়, তার জীবনের এগিয়ে যাওয়ার পাতা এখনো বাকি, তাই হয়তো ফিরে এসেছে। রহম করেছেন আল্লাহ। হসপিটালের স্পেশাল ক্যাবিনের রোগী বেডটায় হেলান দিয়ে পা মেলিয়ে বসে আছে নিবান। গায়ের হালকা শীততা প্রনিয়ন্তক বস্ত্রটা কোমর পর্যন্ত দেওয়া। চোখ বুজে আপন মনে দীর্ঘশ্বাস ছাড়ল সে। অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় 24 ঘন্টা পরে তার নাকি জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর অনেকেই দেখতে এসেছে হসপিটালে। মাকে হাউমাউ করে কাঁদতে দেখেছে। বাড়ির প্রতিটি সদস্যকে তার জন্য মলিন রূপে দেখেছে। যে ফুপুর সাথে তার কখনো আদর আহ্লাদিত সম্পর্ক গড়ে ওঠেনি, সে ফুপু তাই মায়া মায়া করে কথা বলল। দাদুমা, তিনি তো কেঁদে দিয়ে কত আদরি কণ্ঠে এটা ওটা বললেন। এই 4 দিনে নিজের আপনজন, আত্মীয়স্বজন বলতে কেউ বাকি নেই তাকে আসতে দেখতে। অথচ যাকে দেখে মন শান্ত হতে চাইছে, নজর খুঁজেছে, আজ 4 দিনেও তার দেখা মেলেনি। কি করে মেয়েটা এতটা নিষ্ঠুর হতে পারে? তার কি একটুও মায়া হয়নি তার প্রতি? আর মারাত্মক অ্যাক্সিডেন্টের কথা শুনেও কি একটুও কষ্ট খারাপ লাগেনি মেয়েটার? অদ্ভুত হাসলো নিভান। সে হাসি যেন ভরনা দিল নিজের প্রতি তাচ্ছিলতা। আসবো দাদু ভাই?
পুরানো বিদ্যা কাপা কণ্ঠস্বর কানে বেশি আসতে মৃদু কেঁপে উঠলেন নিহারিকা বেগম। কতগুলো দিন পর দেখা, কতগুলো দিন কোথায়, প্রায় 2 যুগেরও বেশি। এর মধ্যে নিবানের সাথে টুকিটাকি সম্পর্কের আদান প্রদান থাকলেও ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি ও বাড়ির ছাড়ার পর। আর হয়তো নাতির অসুস্থতার কথা শুনে এসেছেন। ভদ্রমহিলা অনুমতি চাইলে অনুমতি পাওয়ার আশা করলেন না। ভিতরে ঢুকে নিবানের কাছাকাছি গিয়ে বসলেন। নিবানকে এই অবস্থায় দেখে কেঁদেও ফেললেন। ফের নিবানের মাথায় হাতে জড়ানো ব্যান্ডেজে হাত ছুঁয়ে আদুরি গলায় বললেন, এখন কেমন আছো দাদু ভাই? আমি তোমার অ্যাক্সিডেন্টের কথা কাল সন্ধ্যায় শুনেছি, না হলে আসতে কি আমার দেরি হয়? শ্যামবর্ণের জৌলুস একটা বিদ্যা অবয়ব। জিনগতভাবে হয়তো এই একই বর্ণের একই মুখাবয় পেয়েছিলেন বাবা আউসাফ আহমেদ, আর সেই একই জিনগতভাবে বাবার কাঠামো বর্ণ পেয়েছে সে। বিদায় এই মুখটার দিকে তাকিয়ে শক্তপোক্তভাবে কোনো কথা বলতে পারেনি নিবান। পারে না বলতে ভুল, ও বাড়ি ছাড়ার পর প্রায় 12 বছর পর এই দাদুমার অসুস্থতার কথা শুনে ওনাকে দেখতে গিয়েছিল নিবান। তখন কম কথা শুনিয়ে আসেনি, যদিও সে যেতে চায়নি ও বাড়ি, তবে মরণাপন্ন একজন মানুষ তাকে দেখতে চেয়েছে, তাই মায়ের কথা মেনে ও বাড়িতে যেতে বাধ্য হয়েছিল সে। হয়তো ও বাড়ি ছাড়ার ক্ষেত্রে দাদুমার কোনো দোষ ছিল না, তবে তিনি যে ধরনের শক্তপোক্ত মহিলা, তিনি চাইলে ছেলেদের মুখের উপর কথা বলে নিজের জোর দেখাতে পারতেন এবং তাদেরকেও ও বাড়িতে রাখার সুব্যবস্থাও করতে পারতেন, তবে তিনি সেটা করেননি, নীরব ছিলেন। মায়ের ভাষণ অনুযায়ী হয়তো এটাও ঠিক, ভাগ্য চেয়েছিল অন্যরকম, তাই আজ তারা এখানে। ভাগ্য ভিন্ন। ভাবনা ছেড়ে কিছুটা দূরে দাঁড়ানো মায়ের দিকে এক পলক চেয়ে মৃদুস্বরে বলল, কান্নাকাটি করবেন না, আমি এখন ঠিক আছি। আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে আপনার? কান্নাকাটি করবো না বলছো? ওই একই ভাবে তো তোমার বাবাও চলে গেলেন। আমার প্রথম সন্তান ছিল আউসাফ, সেই সন্তান আমার আগে চলে গেল। আমার অবস্থা বুঝতে পারছো? সেই ঘর পোড়া গোয়ালিনি আমি। আমার নিজের কার অ্যাক্সিডেন্টের কথা শুনলে যে আমার পরাণ যায়, আর তুমি আমার সেই সন্তানের সন্তান। তোমাকে সেই আদর আহ্লাদে এই 2 হাতে মানুষ করতে পারিনি, হয়তো কাছেও রাখতে পারিনি বলে মনে করো আমি তোমার মন্দে ব্যথিত হই না? আমার আফসোস তুমি বুঝবে না দাদু, তবে তোমার মন্দেও একইভাবে ছটপটাই আমি, কষ্ট পাই, ব্যথা পাই, যেমনটা আমার আউসাফের মন্দে ব্যথার কষ্ট অনুভব করতাম। আমার বংশের প্রথম নাতি তুমি আমার, অথচ তোমাকে না নিজের কাছে রাখতে পারলাম, আর না নিজের বড় সন্তানের আদরের সন্তান হিসেবে যোগ্য সম্মান দিয়ে আদর আহ্লাদে নিজের হাতে বড় করতে পারলাম। না হলে কি তোমাকে অন্যের দ্বারস্থ হয়ে থাকতে হয়? আর না, তোমার এই মহা বিপদের 3 দিনের মাথায় এসে আমাকে দেখতে হয় তোমাকে। ভদ্রমহিলা কাঁদলেন। বেড থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সে নীরবে কান্না নিহারিকা বেগমও দেখলেন এবং নিজে উপলব্ধি করলেন ভদ্রমহিলার প্রতি এতদিনের অভিযোগে বুঝি তরতর করে কমে যেতে থাকলো ওনার। আজ নিজেও সে একই পরিস্থিতির মোকাবেলা করেছেন। ওনার সন্তান করুণাময়ের অশেষ রহমতে বেঁচে এখনো আছে, কিন্তু ওই বৃদ্ধা মহিলার সন্তানের লাশ তো ওনার 2 চোখের সামনে দিয়ে কবরে নিয়ে শায়িত করা হয়েছিল। তবে কি পরিস্থিতি হয়েছিল ওনার, কিভাবে সামনেছিল নিজেকে, আজ তা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারলেন। সেদিন নিহারিকা বেগমের উপরে দেখানো রাগ ক্ষোভে বলা কথাগুলো হয়তো যথার্থ না থাকলেও একেবারে অনর্থ ছিল না, আর স্বামীর বাড়ি ছাড়া সেটা তো নিত্যান্তই ভাগ্যে ছিল। নয়তো ওই অল্প বয়সে একটা বাচ্চা নিয়ে ওই সংসারে টিকে থাকা দীর্ঘস্থায়ী কখনো সম্ভব হতো না, যেখানে নিজের দেবরের নজর পড়েছিল ওনার উপর, যার ঘর সংসারও ছিল। সে ঘর ভাঙতে চায়নি বলেই নিজ থেকে ওই সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। ইজ্জত নিয়ে বাঁচতে চেয়েছিলেন, স্বামীর সম্পদ নিয়ে নয়। বাবার নামটা বারবার আসতে চোখ বুজে নিল নিবান। বাবা নামক মানুষটাকে প্রচণ্ড ভালোবাসত, এমনকি ওই মানুষটা তাকে প্রচণ্ড ভালোবাসত। নিবানের যেটুকু স্মৃতিতে স্মরণ আছে, বাবা সবসময় তার সাথে আদরি গলায় কথা বলতো। মানুষটা তাকে এত ভালোবাসতো, সে ছোট্ট সময়ের ভালোবাসার স্মৃতিতে স্মরণে না থাকার কথা থাকলেও স্পষ্ট স্মরণে আছে নিবানের। তাই তো সে একই আদর প্রীতি স্নেহ ভালোবাসা থাকা সত্ত্বেও জাহিদ সাহেবকে কখনো বাবা ডাকা হয়নি। চোখ বুজে থাকা নিবানের মুখের দিকে অনড় দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভদ্র মহিলা।
একদম ছেলের কপি। নিবান ছোট থাকতে ততটা অনুরূপ না মনে হলেও এখন পুরো অনুরূপ মনে হয়। সে চোখ, ঠোঁট, গড়ন, এমনকি উঁচু লম্বা গায়ের বর্ণ। ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন, নিবানের কপালে ব্যান্ডেজ জড়ানো সাদা পট্টির উপর প্রগাঢ় চুমু এঁকে দিলেন। মনে হলো নিজের ছেলেকে আদর করছেন। এই উপলব্ধি ওনার এখান থেকে অনেকগুলো বছর আগে নিবান যখন দেখা করতে গিয়েছিল ওনার সাথে তখনই অনুভব করেছিলেন। তারপর প্রতিটা রাত ওনার আফসোস আর দীর্ঘ নিঃশ্বাস কেটেছে নিজের ছেলের অংশকে কাছে ধরে রাখতে না পারার, নিজের আদরের বড় সন্তানের অস্তিত্ব, রক্ত অন্যের ধারস্থ হয়ে মানুষ হওয়ার। উফ, সে আফসোস কি কখনো মিটবে না। প্রগাঢ় চুমু এঁকে সরে আসলেন ভদ্রমহিলা। ফের আবার নিবানের কপালে ব্যান্ডেজ ছুঁয়ে আদুরি গলায় অপরাধী মুখ করে বললেন,